আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। এই মুহূর্তে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কথা বলুন, প্রতিবাদ করুন। এইটাই যুগ যুগ ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে এসছে। তাহলে আপনি দেখবেন যে সমাজ থেকে ক্রিমিনাল, অপরাধী, ধর্ষক এবং চোর, ডাকাত, দস্যুতা অনেক কমে যাবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা আবারও সরকারের প্রতি বলতে চাই, যেটি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে হৃৎকম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। এইটার জন্য 15 বছর আমরা লড়াই করেছি। এর জন্য এত আত্মত্যাগ। এই জন্য অনেক দস্যু প্রধানমন্ত্রী কি বলে শেখ হাসিনা, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বন্ধুরা আমার, সুতরাং সবাইকে আবার ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের একযোগে কাজ করতে হবে। সেখানে গণতন্ত্র মানা মানুষ, রাজনৈতিক দল এবং সবাই, বৈষম্য বিরোধী ছাত্ররা সহ প্রত্যেকে মিলে, সমস্ত ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা যুক্ত ছিলাম সেখানে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মানববন্ধন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, মাগুরার সাধারণ মানুষের মাঝে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন আর কি বলছেন আইনজীবীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ চৈতি। কিছুক্ষণ আগেই শিশু ধর্ষণের একটি মানববন্ধন করলেন। এই মানববন্ধনে এই মাগুরা আইনজীবী সমিতির সব ধরনের উকিল এবং কর্মচারী সবাই এখানে উপস্থিত হয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাচ্ছেন যে এখানে যাতে আসামি পক্ষ আইনের কোনো ফাঁকফোকর দিয়ে কোনো সুবিধা নিতে না পারে, এজন্য এই আদালতে কোনো জানানো গিয়েছে যে তারা এই যে আছিয়ার যে শিশু ধর্ষণের যে ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে পুরো বাংলাদেশে, এই ঘটনাটি বাংলাদেশের একটি প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে, যার কারণে তারা এটাকে কঠোরভাবে নজর দিয়ে একটা জন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে জানিয়েছে। এতে আপনাকে ছাত্র কালকে আমাদেরকে এই জানা হয়নি, যার কারণে আবেদন গতকাল ভোর থেকে পুলিশ নিশ্চিত করেছেন মোহাম্মদ আলাউদ্দিন যে প্রধান আসামি হিটু শেখকে 7 দিনের এবং অন্যান্য 3 জন আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দলগুলো তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে। এদিকে আমরা জানতে পেরেছি মাগুরার উপজেলা পর্যায়ে যেমন মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজের সামনে ওখানকার উপজেলা ছাত্র বড় ধরনের একটা মানববন্ধন করছে। শ্রীপুর, শালিকা প্রত্যেকটি উপজেলায় মাগুরার এই প্রতিবাদ করে উঠেছে আসিয়ার শিশু ধর্ষণের শাস্তির দাবিতে। এদিকে ছাত্র জনতা দাবি জানিয়েছেন হাইকোর্টের 180 দিনের এত বড় সময় যাপন না করে তারা যেন দ্রুত সময়ের মধ্য দিয়ে এই রায়ের বিচার কার্য সম্পন্ন করেন। তাহলে এই ধর্ষণ কাণ্ডে আর
এরকম কোনো ঘটনার জন্য পুনরাবৃত্তি যাতে না ঘটে, তারা এটাই এই শাস্তির মাধ্যমে নিশ্চিত করতে চান। সবকিছু মিলিয়ে মাগুরা আজও ৬ষ্ঠ দিনের মতো প্রতিবাদ মুখর হয়ে উত্তপ্ত হয়ে আছে। এই ছিল আমার কাছে মাগুরা 10 কোট প্রাঙ্গণ থেকে সর্বশেষ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পঙ্কজ রায়। সারা দেশে নারীর প্রতি হয়রানির প্রতিবাদে ময়মনসিংহের টাউন হল ও নাটোরের সিরাজউদ্দৌলা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছে ছাত্র জনতা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও মামুন খান। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন? সকাল থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ময়মনসিংহ নগর টাউন হলে জড়ো হয়েছেন। অর্থাৎ মাগুরার সেই শিশু ধর্ষণের প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে শিশু ধর্ষণ বন্ধ এবং নারীদের হেনস্থা যদি বন্ধ না হয় তাহলে এই সমাজ ব্যবস্থা কিন্তু অচল হয়ে পড়বে। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি সকাল 10টা থেকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ময়মনসিংহ নগরীর এই টাউন হল প্রাঙ্গণে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু স্লোগানে একেবারেই উত্তাল করে তুলেছেন এবং তারা বলছেন যে সারা দেশেই কিন্তু আইন শৃঙ্খলা অবনতির কারণে ধর্ষণ এবং নারীদের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে এবং তারা বলছেন যে মাগুরার সেই শিশুটি কিন্তু এখনো পর্যন্ত সংকটাপন্ন এবং যারা অপরাধী তাদেরকে যদি অচিরেই গ্রেপ্তার করে অর্থাৎ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে এই যে ধর্ষণ সেটি কিন্তু প্রতিনিয়ত সমাজে বেড়েই চলবে সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে দর্শকদের ফাঁসি না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে সেই বিষয়টি তারা বলছিলেন। আন্দোলনকারীরা আমরা দেখেছি প্রচন্ড রোদের মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে আন্দোলন করছে এবং স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা কিন্তু স্লোগানে কিন্তু একেবারেই এই টাউন হল প্রাঙ্গণটি কিন্তু উত্তাল করে তুলেছেন এবং সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই বিক্ষোভ কর্মসূচি শেষে কিন্তু তারা একটি প্রতিবাদ মিছিলও কিন্তু তারা করবেন। এবং আপনারা এই যে আন্দোলন কর্মসূচি করছেন আসলে আপনাদের দাবিটা কি? আসলে আমরা বেশ কয়েকটি দাবি নিয়ে এসেছি, তবে তার মধ্যে উল্লেখযোগ্য যদি কয়েকটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে 7 দিনের মধ্যে গত 6 মাসে সকল ধর্ষককে চিহ্নিত করে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং 2 এই ধর্ষণের যতগুলো কেস আছে তার জন্য বিশেষ ফোর্স বা ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং 3 হচ্ছে যে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুবই অবিলম্বে এই বিচার কার্য শুরু করতে হবে এবং তাদেরকে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে দেশের আজকের এই অরাজক পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারদের আমরা মূলত আরো বেশ কয়েকটি দাবি নিয়ে এসেছি। তবে আমরা চাইছি যে আমরা যেহেতু আমাদের বাড়িতেও নিরাপদ না, আজকে শিশু থেকে শুরু করে সবাই ধর্ষিত হচ্ছে, এই নিরাপত্তাহীনতার যে সংস্কৃতি সেটা আর আমরা বজায় রাখতে চাচ্ছি না। তাই আজকে যদিও এখন রোজার মাস তবু আমরা আমাদের সেই বিবেক থেকে আমাদের সেই আমার বোন মারা যাচ্ছে সেই কষ্ট থেকে আমরা এখানে এসেছি যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার বা যে উপদেষ্টা আছে সমন্বয়ক আছে তাদের কাছে যাতে এই মেসেজটা যায় যে আমরা অ্যাকচুয়ালি বিচার চাচ্ছি। তিনি বলছিলেন যে 7 দিনের মধ্যে দর্শকদের বিচার কিন্তু নিশ্চিত করতে হবে সেই বিষয়টি বলছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু তারা দাবি জানিয়েছেন বিচার না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রাখবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি একেবারেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই টাউন হল প্রাঙ্গণটিতে কিন্তু মিছিল করে তারা জড়ো হচ্ছেন। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হব। প্রতিনিয়ত তো এই আন্দোলন করা হচ্ছে, আপনারাও আন্দোলন করছেন, আসলেই আপনারা মূলত হচ্ছে আপনারা কি চাচ্ছেন? আসলে আমরা চাচ্ছি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি তাদেরকে দেওয়া হোক যেটা দেখা পরবর্তী সময়ে যারা ধর্ষণের বিষয়ে চিন্তা করবে তাদের জন্য আত্মা পর্যন্ত কাঁপে উঠবে। আপনারা ভাবেন আমাদের মা বোন এখনো সেফ না। আগে আমরা বলতে পারতাম যে আমাদের মা বোন রাস্তায় সেফ আছে, ওইটা বলতে পারি নাই। কিছুদিন আগেও আমরা মানে 2-3 দিন আগেও আমরা বলতে পারতাম যে আমাদের মা বোন বাসায় সেফ আছে, এখন কিন্তু আমরা এটাও বলতে পারি না যে আমাদের মা বোন বাসায় সেফ আছে। আপনি কিন্তু এখন এখানে দাঁড়ায় বলতে পারবেন না যে আমার মা আমার বোন
আমার সন্তান বাসায় সেফ আছে। ভাই কখন কোন পশু আপনার বাসায় ঢুকে যাবে আপনার ভাই টেরও পাবেন না। আপনি তো নিউজ কভার করতেছেন, আপনারা পারবেন না তো ইন্ডিয়া গিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বাঁচাইতে। তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় তারা যদি চায় আধা ঘন্টার মধ্যে সবকিছু ফিক্স করে ফেলতে পারে। তারা কেন করতেছে না, কেন ওয়েট করতেছে? তারা কি চায় আমাদের কাছ থেকে? আমরা ৩৬-এর বিপ্লব ঘটাইছি, অভ্যুত্থান ঘটাইছি একটা সোনার বাংলাদেশের জন্য। এটা সোনার বাংলাদেশের কোনো নমুনা না। যদি ইন্টারিম গভর্নমেন্ট না পারে, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা না পারে, আইন উপদেষ্টা না পারে, বাংলাদেশের ডিফেন্স সিস্টেম না পারে, ভাই তাহলে চেঞ্জ করুক সবকিছু। স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেঞ্জ করা হোক, আইন উপদেষ্টাকে চেঞ্জ করা হোক। আমরা চাই সেফটি, নারীদের সেফটি, আমাদের সেফটি। ভাই নারীরা চলতে পারতেছে না, হত্যার শিকার হইতেছে, ধর্ষণের শিকার হইতেছে। ভাই আপনি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছেন, এই ক্যামেরাটা নিয়ে কিন্তু আপনিও রাত 12টার পরে যাওয়ার আগে ভয় পান। কেননা আমরা আমাদের লাইফ নিয়ে নিজে এখন সেফ ফিল করি না, আমাদের মা বোন নিজেদের সেফ ফিল করে না। তো আমাদের চাওয়া একটাই, দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি। তারা বলছিলেন যে দর্শকদের শাস্তি কিন্তু নিশ্চিত করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় সেই বিষয়টি কিন্তু তারা মানছেন না। অর্থাৎ বলছেন যে কিন্তু আরো কঠোর থেকে কঠোরতম হবে তাদের যে শাস্তি, অর্থাৎ দর্শকদের শাস্তি যদি নিশ্চিত না করা হয় সেই বিষয়টি কিন্তু এখানকার বিক্ষোভকারীরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব নাটোরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মামুন। জি ধন্যবাদ ইলিয়াস ভাই। আমি অবস্থান করেছি নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে। আপনারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী যে নারী নির্যাতন ও নারীদের ধর্ষণের বিরুদ্ধে জেগে উঠেছে সারা দেশ, তারই সাথে নাটোরও কিন্তু কালকে থেকে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু বিক্ষোভ মিছিল করছেন নাটোরের যারা ছাত্র জনতা রয়েছে তারা। তারই সাথে আজকে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে মানববন্ধনের আয়োজন করেছে এবং তারা সেখানে কিন্তু বক্তব্য রাখছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছিলাম দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংস নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থা এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অংশ নিয়েছেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দল। তারই ভিত্তিতে কিন্তু আজকে তারা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছেন এবং মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা আরো দেখানোর চেষ্টা করছি, এখন বক্তব্য দিচ্ছেন নাটোর জেলা ছাত্র দলের সভাপতি এবং এখানে অবস্থান করছেন আরো যারা রয়েছে যে সাধারণ ছাত্র ছাত্রী, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা আরো কথা বলবো যে আচ্ছা কেন দাঁড়িয়েছেন আপনারা এখানে? আমরা আজকে দাঁড়িয়েছি, আমাদেরকে স্বাধীন বাংলাদেশ বলা হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ আজকে স্বাধীন নয়। আমাদের মেয়েরা নিরাপত্তায়, মেয়েদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, একটা বাচ্চাকেও তারা ছাড়ছে না। দেশের আইন ব্যবস্থা এমন কেন হবে? স্বাধীন দেশের আইন ব্যবস্থা আমরা এমন চাই না। আমরা চাই স্বাধীন দেশের আইন ব্যবস্থা হবে স্বাধীনদের মতো, যেখানে নারী পুরুষ সকলে সমানভাবে অংশগ্রহণ নিতে পারবে, কিন্তু আমরা তা পাচ্ছি না। সব ক্ষেত্রে নারী পুরুষের বাধা সৃষ্টি করা হচ্ছে যে তুমি মেয়ে, তুমি কেন যাবা, তুমি মেয়ে, তুমি কেন এই কাজ করবা। কিন্তু আমরা চাই সমান অধিকার, আমরা চাই মেয়েরা যেন কোথাও হেনস্থা না হয়। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আর আমরা চাই 7 দিনের মধ্যে প্রতিটা ধর্ষকের বিচার দেওয়া হোক, আর প্রতিটা ধর্ষক ধরার সাথে সাথে ফাঁসি না দিলে আপনার ক্রস ফায়ার দিন, আমরা ফাঁসি হতে দিন, আপনার ক্রস ফায়ার দিন, যাতে নেক্সট ডে কেউ এই ভুলটা করার সাহস না পায়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে তাদের সাথে কথা বলছিলাম এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে তারা বলছিল যেন 7 দিনের মধ্যে এই যারা ধর্ষক রয়েছে এবং নারী হেনস্থাকারী রয়েছে তাদের যেন বিচারের আওতায় আনা হয়। এবং তারা কিন্তু আরো আমাদেরকে জানাচ্ছিলেন এবং এখানে আরো অবস্থান করছেন যে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন তিনি দাঁড়িয়েছেন। আজকে কেন দাঁড়িয়েছেন আজকে আপনারা? আজকে আপনারা জানেন সারা দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলছিলেন এবং তারা বলছিল যে 7 দিনের মধ্যে যেন এই 7 দিনের মধ্যে যেন তাদের যে ধর্ষকরা রয়েছে তাদের যেন বিচার করা হয়। এবং তারা আরো বলছিলেন যে দেশের এই পরিস্থিতির জন্য এবং আইন শৃঙ্খলা অবনতির জন্য তারা কিন্তু আরো কঠোর আন্দোলনে যাবেন বলে আমাদেরকে জানায়। এবং কেন্দ্রীয় যে কর্মসূচির অংশ হিসেবে নারীদের বিরুদ্ধে সহিংস নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও
ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করছেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে। এবং আজকে কিন্তু তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে চলছে এই কর্মসূচি। জি, আমরা এতক্ষণ জানার চেষ্টা করছিলাম এখান নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। ধন্যবাদ চৈতি। মামুন, ধন্যবাদ আপনাকে। সারা দেশে নারীর প্রতি হয়রানির প্রতিবাদে ময়মনসিংহ ও নাটোরে বিক্ষোভ করছে ছাত্র জনতা, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম ও ভোলার বাজারগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল, বেড়েছে খোলা তেলের দাম। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম এবং ছোটন সাহা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, সয়াবিন তেল সংকটের কি কারণ বলছেন বিক্রেতারা? পর্যাপ্ত বাজার মনিটরিং হচ্ছে কিনা জানাবেন। তেলের যে তেলসমাতি সেটি চলছে, কারণ গত মাস ধরে চট্টগ্রামের বাজারে কিন্তু বোতলজাত যতগুলো সয়াবিন তেল রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। যতটুকু পাওয়া যাচ্ছে খুবই কম, কারণ 20-25টা দোকান বা 20-25 জন ব্যবসায়ী ঘুরে কিন্তু এক বোতলজাত সয়াবিন আছে 1 লিটার বা 2 লিটার, সেগুলো খুবই কম পাওয়া যাচ্ছে। এতে করে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মাঝে ক্ষোভ কিন্তু বিরাজ করছে। গত কয়েকদিন ধরে চট্টগ্রামের বাজারগুলোতে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু টানা অভিযান পরিচালনা করছে। অভিযান পরিচালনা করা হলে কিন্তু বোতলজাত যে সয়াবিন সেটির এখনো কোনো দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে হয়তো 1-2টি খুচরা দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে বলে ব্যবসায়ীরা বলছেন। কারণ ব্যবসায়ীরা বলছেন তারা যেসব কোম্পানিগুলো সয়াবিন তেল আমদানি করে থাকেন, যারা বোতলজাত সয়াবিন তেল কিন্তু সরবরাহ করেন, সেই কোম্পানিদের কাছে কিন্তু যদি চাওয়া হয় বিভিন্ন ভাবে 1 কার্টন 2 কার্টন বা 10 কার্টন বা 100 লিটার চাওয়া হয়, তাহলে অন্যান্য মালামালের সঙ্গে শর্ত জুড়ে দিয়ে 1 বোতল বা 2 বোতল বা 1 লিটার বা 5 লিটার এইভাবে দেওয়া হচ্ছে। কিন্তু নগরের বাজারগুলো থেকে কোনোভাবে কিন্তু বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এরই ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরী এবং আশপাশের উপজেলাগুলোতে বোতলজাত সয়াবিন তেল না পাওয়ার কারণে কিন্তু খোলা যে সয়াবিন তেল পাম অয়েল রয়েছে, যেটা পাম অয়েল বলা হয়, সেগুলো কিন্তু খুব বেশি দামে বিক্রি করা হচ্ছে। কারণ প্রতি কেজি পাম অয়েল খোলা সয়াবিন কিন্তু বিক্রি হচ্ছে মানভেদে 195 থেকে 200 টাকা পর্যন্ত। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভও বাড়ছে। তারা যদি বলছেন যদি খোলা সয়াবিন তেল বাজারে পাওয়া যায় তাহলে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কেন? গত কয়েকদিন আগে আমরা যেটা দেখেছি, জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সয়াবিন তেলের একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল শুধু চট্টগ্রামের জন্য। এতে করে তারা যেটি বলেছেন যে 160 থেকে 85 টাকা খোলা সয়াবিন তেল বিক্রি করা হবে, কিন্তু তাদের যে নির্ধারিত দামেও কিন্তু চট্টগ্রামে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে ক্ষোভ সেটি বাড়ছে। কারণ সবার প্রশ্ন হচ্ছে যে খোলা বাজারে যদি সয়াবিন তেল পাওয়া যায় তাহলে বোতলজাত সয়াবিন তেল কোথায় গেল? এটির বিষয়ে কিন্তু সরকার উচ্চ পর্যায়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের। আমরা চলে যাবো ভোলায়, সেখানে রয়েছেন আমাদের সরকারের ছোট সাহায্য, তিনি জানাবেন এবার বিস্তারিত। থেকে বেরিয়ে আসতে হবে। কি লজ্জা হয়েছে আমাদের সেটা বলতে হবে। সে আমরা অনতিবিলম্বে ফাঁসি দাবি করছি এবং আমরা ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামের যে সয়াবিন তেলের সংকটের যে পরিস্থিতি, একই পরিস্থিতি বলা যায় ভোলায়, এবং এই সংকট কিন্তু গত 1 মাস ধরেই চলছে। ক্রেতারা বাজারে আসছেন বোতলজাত সয়াবিন তেল কিনতে, কিন্তু তেল কিন্তু তারা পাচ্ছেন না। যদিও বাজারে সামান্য পরিমাণ যে খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেটি কিন্তু দাম অনেকটাই চড়া। তবে এই কারণে ব্যবসায়ীরা যেমনইভাবে ক্ষোভ প্রকাশ করছেন, ঠিক তেমনইভাবে কিন্তু যারা সাধারণ ক্রেতা আছেন তারা কিন্তু তেল কিনতে এসে তারা কিন্তু অনেকটা বিভ্রান্ত হচ্ছেন। তারা অনেকেই কিন্তু ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে গ্রামগঞ্জের বাজারগুলোতে যতটুকু তেল পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই আকাশ ছোঁয়া, এবং এই আকাশ ছোঁয়া দাম থাকার কারণে মানুষজনকে কিন্তু 220 টাকা পর্যন্ত দামে কিনতে হয়। আমরা আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাই এবং ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে সয়াবিন তেলের যে সংকট, আপনি জানেন যে ভোলাইতে কিন্তু বাৎসরিক সয়াবিন তেলের চাহিদা রয়েছে 2,22,000 মেট্রিক টন। একটু ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চাই কেন সয়াবিন তেলের সংকট, আপনাদের কাছে কেন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না? আসসালামু আলাইকুম, দেশ টিভিকে ধন্যবাদ। আমরা যে ব্যবসায়ী, যে আগেও বলছি এখনো বলছি, সংকট খুবই সংকট। এই সয়াবিন তেল আগেও পাচ্ছি না, এখনো পাচ্ছি না। কেন সয়াবিন তেল কেন পাচ্ছেন না? সংক্ষেপে পাচ্ছি না। এখন ডিস্ট্রিবিউটার কাছে গেলে সে বলতেছে যে আমাদের মাল খুব কম আসে, 10 কার্টুন আসলে 10 দোকানে ভাগ করে দেওয়া হয়।
তাই আমরা 10 কার্টুন আনতে গেলে 10 কার্টুনের সাথে আমাদের বিভিন্ন অজুহাত আমাদেরকে দেওয়া হয়। ধন্যবাদ। আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ভোলাতে সরবরাহ করে এই সমস্ত বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল বোতলজাত বিশেষ করে সেগুলো আসলে এই সরবরাহ না করার কারণে বা যে প্রয়োজনীয় যে চাহিদা সেই চাহিদা তুলনায় কিন্তু তারা সেটি সরবরাহ না করার কারণে এই সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক বলছিলেন যে কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট তৈরি করে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করে সেক্ষেত্রে তাদের যে বাজার মনিটরিং এবং অভিযান সেগুলো কিন্তু রয়েছে, এমনটি কিন্তু আমাদের জানানো হয়েছে। তো ভোলার তেলের যে সংকট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে চৈতির কাছে। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম ও ভোলার বাজারগুলোতে মিলছে না বোতলজাত সয়াবিন তেল এবং এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। রাজধানী বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তাদের সহকর্মীরা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন শ্রমিকরা, জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে বনানীতে যে সড়ক দুর্ঘটনা হয়েছে বনানী চেয়ারম্যান বাড়িতে, সেই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এখানে যান চলাচল বন্ধ করেছে এই গার্মেন্টস শ্রমিকদেরই যারা সহকর্মী তারা। তো এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আজকে বেলা 6টার দিকে, ভোর 6:50 কি এরকম একটা সময়ে এখানে হচ্ছে 3 জন গার্মেন্টস শ্রমিক তারা যখন রাস্তা পার হয় ঠিক সেই সময়ে দ্রুতগামী একটি লরি বা পিকআপ ভ্যান, যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এই দুইটি কথা বলছেন যে লরি অথবা পিকআপ ভ্যান এরকম একটি যানের সাথে প্রথমে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে এখানে 2 জন মেয়ে এবং 1 জন ছেলে ছিল যারা এই রাস্তাটি পারাপার হচ্ছিল এবং রাস্তা পার হওয়ার সময় এই পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় এখানে ঘটনাস্থলে 1 জন মৃত্যুবরণ করেন, অন্য 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি অন্য 1 জন হাসপাতালে যাওয়ার পরে সেখানে মৃত্যুবরণ করেছেন এবং 1 জনের আশঙ্কাজনক থাকার কথা শোনা যাচ্ছে, কিন্তু তিনি সত্যি অর্থেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন নাকি মারা গিয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়। এই জায়গাটিতে এসে আমরা সেই স্পষ্ট তথ্য পাইনি। তো এখানে এসে আমরা দেখতে পেয়েছি বা এখানে আসার আগ পর্যন্তই আমরা দেখছিলাম বিষয়টি যে মহাখালীর যে রোডটি ছিল সেই মহাখালী থেকে এই বনানী চেয়ারম্যান বাড়ি এবং সামনের আরও প্রায় 2-3 কিলোমিটার রাস্তা, অর্থাৎ এই মূল সড়ক হওয়ায় এটি এখানে প্রায় বেশ লম্বা একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এই রাস্তা অবরোধের কারণে। এবং এখানে অন্যান্য গার্মেন্টসের এখানে বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে, 3টি গার্মেন্টসের, এই 3টি গার্মেন্টসের যারা শ্রমিক রয়েছেন বা যারা মৃত্যুবরণ করেছেন তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা এখানে এই অবরোধ দিচ্ছেন, একই সাথে তারা এখানে মিছিল করছেন। মিছিলে তারা দাবি করছেন যে এই যে সড়ক দুর্ঘটনা সেটির বিচার তারা চান এবং এই বিচারের দাবিতে তারা আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে এই রাস্তাটি ধরেই তারা বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল তারা এখানে করছেন। বিক্ষোভ মিছিল নিয়ে একবার দেখা যাচ্ছে মহাখালীর দিকে যাচ্ছেন, তারপর আবার এর বিপরীত পাশে যে রাস্তা সেটিকে যাচ্ছেন এবং এখানে 2 দিকেই কিন্তু গাড়ি, বিভিন্ন গাড়ি, মোটরসাইকেল, এই যে যানগুলো ছিল এগুলো একটি লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। তো সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি আমরা শুনতে পেরেছি সেটি হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য যারা রয়েছে তাদের উচিত যে এখানে যারা গার্মেন্টস কর্মী রয়েছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যেন এই রাস্তাটিকে কোনোভাবে ক্লিয়ার করা হয় বা রাস্তাটিকে যেন আগেবার যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আবার একই সাথে গার্মেন্টস কর্মীরা যারা ছিলেন বা যারা এখনও এখানে রয়েছেন তারা অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত ছিলেন যখন এই দুর্ঘটনাটি এখানে ঘটে। উপস্থিত থাকার পরেও যখন দুর্ঘটনা ঘটে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে এই যানটিকে আটকাতে পারতেন বা নাম্বারটি নোট করতে পারতেন, কিন্তু তিনি এই ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র ছবি তুলে তিনি পাঠিয়ে দিয়েছেন, এরকম একটি অভিযোগ। রাহাত, ধন্যবাদ আপনাকে। বনানী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী কায়েস রাহাত। নীলফামারী ও টাঙ্গাইলের বাজারগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক ও অভিজিৎ ঘোষ। প্রথমে যাচ্ছি নীলফামারীতে। আমিরুল, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? কি ধরনের পোশাকের চাহিদা বেশি, দাম কেমন, বিস্তারিত জানাবেন। জুট কাপড়ে তৈরি পোশাকের একটি বড় মকাম হচ্ছে নীলফামারী সৈয়দপুর। এই শহরের প্রতিটি পাড়া মহল্লায় প্রায় 5 শতাধিক ক্ষুদ্র শিল্প কারখানায় গড়ে উঠেছে এই জুট কাপড়ে তৈরি পোশাকের কারখানা। এই কারখানাগুলোতে বিশেষ করে এই ঈদ উপলক্ষে তৈরি করা হচ্ছে শার্ট, প্যান্ট, ট্রাউজার এবং মেয়েদের 3 পিস।
বিশেষ করে এই পোশাকের ক্রেতারা হচ্ছেন খুবই নিম্ন আয়ের মানুষ, দরিদ্র, হত দরিদ্র জনগোষ্ঠী। এখানে এই জুট কাপড়টি সংগ্রহ করেন ব্যবসায়ীরা গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন বড় বড় কারখানা থেকে। যে কারখানাগুলো কাপড়গুলো বেঁচে যায় অথবা যে লোডটি বাতিল হয়ে যায়, এখানকার এই ব্যবসায়ীরা সেগুলো কেজি দরে অথবা লোড হিসাবে করে এখানে নিয়ে আসে এই কাপড়গুলো তৈরি করে থাকে। যদি মূল্যের কথা বলি, এই পোশাকের মূল্য খুবই কম, অর্থাৎ একটি শার্টের মূল্য হচ্ছে 120 টাকা, একটি প্যান্ট কিনতে পাওয়া যায় 250 থেকে 300 টাকায়, এবং 3/4 প্যান্ট 70 টাকা, এবং মেয়েদের যে 3 পিস আছে এটি পাওয়া যাচ্ছে 300 থেকে 500 টাকার মধ্যে। বিশেষ করে আরেকটু বলে রাখি, শীতের এখানে এই জুট কাপড়ের জ্যাকেট তৈরি হয়, মাফলার তৈরি হয়, এবং ট্রাউজার তৈরি হয়, টুপি তৈরি হয়। এই পোশাকগুলো দেশের বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে দেশের চাহিদা মিটিয়ে ভারতের, নেপাল এবং ভুটানের রপ্তানি করে থাকে এখানকার ব্যবসায়ীরা। মূলত ঈদকে কেন্দ্র করে এখনো সেভাবে বেচা কেনা জমে ওঠেনি, কারণ এই শহরটি হচ্ছে ব্যতিক্রম একটি শহর। এই শহরে রাত যত বাড়ে ভিড় তত বাড়ে। তো জুট কাপড়কে কেন্দ্র করে এই সড়কের মধ্যে অসংখ্য পাইকারি দোকান গড়ে উঠেছে, যেখানে এই জেলার পাইকার সহ বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর বিভাগের জেলা এবং মোহাম্মদগঞ্জ থেকে ক্রেতারা এসে এখান থেকে কাপড়গুলো নিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সহায়তা পেলে এই ব্যবসায় তাদের প্রসার আরো ঘটবে। তো আমার কাছে উত্তরের জেলা নীলফামারী, সৈয়দপুর থেকে জুট কাপড়, ঈদের কেনাকাটা জুট কাপড় নিয়ে ছিল সর্বশেষ। আমরা এবার যুক্ত হব টাঙ্গাইলের প্রতিনিধির কাছে। সরাসরি আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ। জি আমিনুল ভাই, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি টাঙ্গাইলের শাড়ির রাজধানী খ্যাত পাঁচচাইল এলাকায়। এই পাঁচচাইলে এই যে শাড়ির যে তাঁতের পল্লী বলা হয়, এবং এই পাঁচচাইল থেকে শাড়ি জেলার বিভিন্ন যে জেলা রয়েছে দেশের, সেই জেলাগুলোতে যাচ্ছে, এবং এছাড়া এই পাঁচচাইল থেকে এই ভারত সহ অন্যান্য রাষ্ট্রে সেই কাপড়গুলো যাচ্ছে। এবং পাশাপাশি এই পাঁচচাইলে এবার যে ঈদকে কেন্দ্র করে এই যে নতুন নতুন কালেকশন বেরিয়েছে, এবং এই কাপড় এখন এই পাঁচচাইল বাজার থেকে পাইকারি যে কাপড়গুলো সেইগুলো রমজানের আগেই প্রত্যেকটি জেলাতে চলে গিয়েছে, এবং এই 15 রোজার পরেই এই খুচরা পর্যায়ে এই বিক্রি শুরু হবে। এবং এই বিক্রি শুরুর যে খুচরা পর্যায়ে সেটি এখনো তেমন আনুষ্ঠানিকতা শুরু হয়নি, তবে 15 রোজার পর থেকে বিক্রি বাড়বে বলে এমনটা প্রত্যাশা করছেন যারা এই কাপড় ব্যবসায়ী রয়েছেন। এবং এই পাঁচচাইল বাজারের যে কাপড়ের শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলোতেও আমরা দেখেছি যে সকাল থেকে যে ক্রেতা যারা রয়েছেন তারা কম এসেছেন, এবং তারা যে খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীও কিছু কিছু আসছেন, এবং তারা তাদের পছন্দ অনুযায়ী তারা কাপড় কিনে নিয়ে যাচ্ছেন। আমরা এখন রয়েছি এই পাঁচচাইল বাজারে একটি মনি ট্রেডার্স একটি কাপড়ের শোরুমে। এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতা যারা রয়েছেন তারা তাদের পছন্দ অনুযায়ী কাপড় দেখছেন, তারা কিনবেন এইখান থেকে কাপড়। এবং এই জেলাতে এখন পর্যন্ত কি পরিমাণের শাড়ি এই উৎপাদন হয়েছে এবং কি পরিমাণ কাপড় বিক্রি হয়েছে সেই তথ্য যে জেলা তাঁত বোর্ড রয়েছে, যে লিয়াজু কর্মকর্তা রবিউল ইসলামের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি স্পেসিফিক কোনো তথ্য তিনি দিতে পারেননি। এবং এই যে কারণে এবার যে চাহিদা বা কেমন বিক্রি হয়েছে সেই তথ্য আমরা জানতে পারিনি। আমরা এখানে যারা ক্রেতা রয়েছেন একজন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ভাই, এবার কি কিনতে আসছেন, কেমন মনে হচ্ছে, দামটা কেমন মনে হচ্ছে? শাড়ি কিনতে আসছি, দেখতেছি আর কি। শাড়ি এখনো দামটা করা হয়নি, অনেকগুলো শাড়ি লাগবে তো দেখি আর কি। তবে ওনাদের দোকান দেখে ভালো লাগছে, দেখতেছি। দাম কি মনে হচ্ছে বেশি? এখনো বলতে পারবো না, এখন আমি জিজ্ঞেস করি না, দেখি কি হয়।
আচ্ছা, একজন ক্রেতা যিনি রয়েছেন তিনি বলছেন যে উনি তার পছন্দ অনুযায়ী শাড়ি দেখছেন এবং এইখান থেকে তিনি শাড়ি কিনবেন তার পছন্দ অনুযায়ী। আমরা এইখানকার যিনি ব্যবসায়ী রয়েছেন আমরা তার সাথে কথা বলবো যে এবারের বেচা বিক্রি কেমন এবং হচ্ছে তারা কি প্রত্যাশা করছেন, এমনটি আমরা একজন ব্যবসায়ীর কাছে শুনবো। আমি নিমাই বসাক, মনি ট্রেডার্সের স্বত্বাধিকারী। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নতুন নতুন শাড়ি ঈদ উপলক্ষে আমরা বানিয়ে থাকি এবং অনেক শাড়ি বানাইছি এবং এটার রেজাল্ট অবশ্যই পাচ্ছি আমরা এবং এবছর একটু বেশি পাচ্ছি। কারণ ইন্ডিয়ান অনেকে যারা বাংলাদেশে যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সবাই ভিসা নিয়ে ইন্ডিয়ায় চলে যায় ঈদের মার্কেটিং করতে, এই বছর সেটা যেতে পারেনি। তার কারণে আমাদের টাঙ্গাইল শাড়ি বিজনেসটা এবছর অনেক ভালো আমরা আশা করছি এবং তার কিছু কিছু সার আমরা পাচ্ছি। তবে মনে করি এবার ঈদে বেচাকিনি সবচেয়ে গত কয়েক বছরের তুলনায় এই বছর ভালো হবে, কারণ ইন্ডিয়া মার্কেটিং করতে যাইতে পারে নাই। তারা তো এদেশে কিনতে হবে, এদেশের পণ্য দেশীয় পণ্য এবছর ভালোভাবে চলবে এই আশা আমরা রাখি। কি কি শাড়ি আপনারা এবার বানিয়েছেন? টাঙ্গাইলের শাড়ি জগতে যে কোনো শাড়ি আমরা সব শাড়ি আমরা তৈরি করেছি। টাঙ্গাইল জামদানি, টাঙ্গাইল সিল্ক, টাঙ্গাইল বালুচুরি, টাঙ্গাইলের এই জ্যাকেট পাড়ের শাড়ি, মোট কথা টাঙ্গাইলের যত শাড়ি আছে সব শাড়ি আমাদের তৈরি হয়। এখন টাঙ্গাইল শাড়ির উপরে তো এমব্রয়ডারি কাজ করা, তারপরে অ্যাপ্লিক প্রিন্ট, ব্লক প্রিন্ট, স্কিন প্রিন্ট সবই হয়, সবই আমরা তৈরি করছি। কাতান শাড়ি, বেনারসি সবই হচ্ছে আমাদের। খুচরা পর্যায়ে বিক্রি শুরু হয়েছে, মোটামুটি শুরু হয়েছে খুচরা পর্যায়ে, এখন চলছে খুচরা পর্যায়ে বিক্রি। হোলসেল বিক্রিটাই এখনো বেশি আছে, তবে হোলসেল বিক্রি কমে যাবে এই সপ্তাহের মধ্যে, তারপরে খুচরা পর্যায়ে বিক্রি তারপরে আরো বেড়ে যাবে আমাদের। একজন ব্যবসায়ী বলছিলেন যে যেহেতু এবার যে দেশের যে পরিস্থিতির কারণে যারা ভারত যেতে পারছেন না তারা এখান বাংলাদেশ থেকে এবার তারা মার্কেট করছেন, যে কারণে শাড়ির চাহিদাও এবার বেড়েছে। তারা বলছেন যে এই বাজারে যে শাড়ি তারা বিক্রি করেছেন এবং পাশাপাশি যে 15 রোজার পরে যে খুচরা পর্যায়ে বিক্রি শুরু হবে এটি তারা প্রত্যাশা করছেন যে আগের তুলনায় তারা বেশি বিক্রি করবেন। তবে চেম্বার অফ কমার্সের সূত্রে জেনেছি যে এই জেলাতে তার যে শাড়ির উৎপাদন বা হচ্ছে শাড়ি বিক্রির বা মোট কত টাকায় বিক্রি হবে এই তথ্য তাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে সর্বোপরি তারা বলছেন যে এবার যে শাড়ির বাজার এমনটি থাকলে তারা কোনো রকমের আগের থেকে একটু বেশি তারা শাড়ি বিক্রি করতে পারবেন, এমনটি জানিয়েছেন তারা। টাঙ্গাইলের পাঁচচাইলের শাড়ির বাজারের থেকে জানাচ্ছিলাম সর্বশেষ চৈতি। অভিজিৎ, ধন্যবাদ আপনাকে। নীলফামারী ও টাঙ্গাইলের বাজারগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। কথা বলছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই সংস্কার কমিশনের যে সমস্ত প্রতিবেদন পরবর্তী সময় পাওয়া যাবে সেগুলো সেখানে আমরা যুক্ত করব। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনগুলোর পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত ভাষ্য ইতিমধ্যে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে 3টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বাকিগুলো আগামী 2-1 দিনের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এগুলো সারা দেশে পাবলিক লাইব্রেরিগুলোতে পাঠানো হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে এবং আমরা আশা করছি যে পাবলিক লাইব্রেরিতে এগুলো থাকার কারণে যে কোনো কেউ এগুলো সহজেই দেখতে পারবেন, পড়তে পারবেন। এই ওয়েবসাইটগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একই সঙ্গে জনগণের কাছে এবং আপনাদের কাছে অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে সকলের কাছে এই সুনির্দিষ্ট সুস্পষ্ট সংস্কারগুলো উপস্থাপন করা, যাতে করে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমরা আশা করছি যে বিভিন্নভাবে জনগণের মধ্যে, সাধারণ নাগরিকদের মধ্যে এই বিষয়ে আরো আলোচনা হবে এবং সেই লক্ষ্যেই এই সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আমরা আপলোড করেছি এবং আমরা যেটা বলেছি যে কোনো বিষয়ে আমরা যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আগ্রহী। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। রাজনৈতিক দলগুলোর মতামতে সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই
ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। আমরা মনে করি যে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন, এবং এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব যখনই এই ওয়েবসাইটে এইগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব তখন আপনাদেরকে আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো, এবং আমরা আশা করছি, অনুরোধ করছি যে আপনারা যেন সেটি সকলের কাছে পৌঁছে দিতে পারেন। সংবিধান এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলো তাদের কার্যক্রমে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রভূত সহযোগিতা লাভ করেছে। এটি কেবলমাত্র আনুষ্ঠানিক বক্তব্য নয়, আমি আন্তরিকভাবে এটা বলতে পারি যে আমরা যখন যে 6টি কমিশন কাজ করেছে সেই 6টি কমিশন এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন করার সময় আমরা যে প্রভূত সহযোগিতা পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে এবং বিশেষ করে আপনাদের কাছ থেকে, সেটার জন্য আমি আন্তরিকভাবে ওই কমিশনের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এই ধন্যবাদ আপনাদের জানাই। আমরা মনে করি যে একইভাবে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাছ থেকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা অভাবনীয় সহযোগিতা পেয়ে আসছি, আপনাদের সমর্থন পেয়ে আসছি। কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। খানিকটা যুক্ত ছিলাম সেখানে। দেশ জুড়ে নারীর প্রতি হওয়া সহিংসতার প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি এখন সেখানে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ চৈতি। রাজশাহীর যে তারাইমারি মোড় আছে সেখানে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা যেটি দাবি করছিলেন যে ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে, আমরা একটু ক্যামেরার চোখে দর্শকদের দেখাতে চাই। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ঠিক 11টা যখন বাজে তখন থেকে, এবং তারা যে ধর্ষকের শাস্তির দাবিতে এবং আর যেন এরকম ঘটনা না ঘটে তার দাবিতে, আইন শৃঙ্খলার উন্নতির দাবিতে এই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, এবং যান চলাচল পুরোপুরি এই সড়ক দিয়ে বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে প্রচুর যানবাহন ছিল, সেগুলো পুলিশ সরিয়ে দিয়ে বিকল্প পথে যাওয়া চলাচলের জন্য তারা করছেন। এবং এখানে যেটি হচ্ছে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এখানে, যে তাদের দাবিগুলো কি কি একটু জানতে চাই। আপনারা কি দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছেন? এই যে ধর্ষণগুলো হচ্ছে, আমরা তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেটা জনসম্মুখে হোক, যেন দেখে ধর্ষকরা অন্তত ভয়ে এই জিনিসটা না করে। আমরাও মেয়েরা রাস্তাঘাটে সেফলি চলাফেরা করতে চাই। আমরা যে এতবার যে দেশ স্বাধীন হলো, 71-এ স্বাধীন হলো, 24-এ স্বাধীন হলো, কিন্তু তারপরেও কোন রকমের আমরা সেফ ফিল করতে পারি না মেয়েরা রাস্তাঘাটে চলাচল। ইভেন আমরা আত্মীয় স্বজনের বাড়িতে, নিজের বাড়িতে বন্ধ সেফ না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি এখানে যে নারীপুর সবাই দাঁড়িয়েছেন, এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আজকের এই অবস্থান নিয়েছেন। রাজশাহীর যে তালাইমারি মোড়টি, সেখানে একেবারে বলা যায় যে ছাত্রদের যে আন্দোলন সেটি উত্তাল হয়ে উঠেছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা কর্মসূচি দিয়েছে। তারাও ধর্ষণের বিচারের দাবিতে এবং ধর্ষণের আইন সংশোধনের যে কথা সরকার বলছে সেটিকে আরো কমিয়ে আনার দাবি তারা জানাচ্ছেন, এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই ধর্ষকদের বিচার নিশ্চিত করে একটি নিরাপদ এবং আইন শৃঙ্খলা ভালো হবে এমন একটি সমাজ তারা চাচ্ছেন। তো এই ছিল চৈতি রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।